শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকে যেতে পারো। আর যেসব নতুন বন্ধু হয়ে দেখবে তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার পাশে কিন্তু থেকে যেও। তো সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে গিয়েছিলাম, বাড়ি ফিরে এসে দেখো বাসন মাজছি। ঘুম ভেঙে গিয়েছিল ওই 5টার সময়। উঠে অনেক কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিয়ে তারপর আমি হাঁটতে যাব। যেহেতু আমার প্রতিদিনের কাজ উঠে ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া, তো যেদিন হাঁটতে না যাই না একদম কোনো কাজে যেন মন লাগে না। সকালবেলা উঠে হাঁটতে গেলে মনটাও ভালো লাগে আর শরীরটাও একদম ফ্রেশ লাগে। তো তারপর অল্পই বাসন ছিল, সেই বাসনগুলো মেজে তো দেখো বাসনগুলো গুছিয়ে নেবো একেবারে। যেহেতু বাসন মাজার পরে যদি রেখে দিই তো বাসন আর গুছোনোর সময় পাওয়া যায় না। তো কাল রাতে অল্প দেখো একটু মটর ভিজিয়েছিলাম, তো সেটা ভিজে একদম ফুলে উঠেছে। তো ভেবেছিলাম সকালবেলা মুড়ি খাবারের জন্য কোনো কিছু একটা বানিয়ে নেব, হয় ভেজে নেব না একটু ঘুগনি বানিয়ে নেব। তো এইভাবেই ভিজিয়েছিলাম। তো কোনো সময় কি বলতো, আমাদের ভাবনাটার কোনো গুরুত্বই থাকে না। হঠাৎ যে কোথা থেকে কালবৈশাখী ঝড় চলে আসে, তো ভাবনাটা একদম মানে অভাবনা হয়ে ওঠে। তো তাই আমার জীবনে সকালবেলা এই ঝড়টা উঠে এলো। তো জানি না কেন কিছু আমি কার কি খারাপ করেছি, আমার জীবনে বারবার এই ঝড়টা চলে আসছে। যেদিন থেকে ভালোবাসার মানুষটার হাত ধরে এই বাড়িতে চলে এসেছি সেই দিন থেকে আমার জীবনে নেমে এসছে কালবৈশাখী ঝড়। মানুষটা ভালো হলে কি হবে, মানুষের সাথে দেখো দেখতে দেখতে 10 বছর কেটে গেল, কিন্তু এই বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, এতটাই খারাপ কোনো দিনও ভালো হবে না। এই পরিস্থিতি থেকে হয়তো আমাকে কেউ মেনে নিতে এখনও পর্যন্ত পারছে না। আমার সাথে প্রতিনিয়ত সব সময় ঝগড়া, আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যে কথা বলে আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয় এই বাড়িটা থেকে। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। সাথে দুঃখে সাথে সব সময় তোমরাই আমার পাশে আছো। দেখো আমি জানি না কার কী ক্ষতি করেছি, তাই আমার জীবনে এরকম অঘটন প্রতিনিয়ত ঘটে আসে। সকালবেলা এক তুফানের মতো ঝড় আমার সাথে চলে গেল, কিন্তু আমার একটা কথা বলারও অধিকার নেই। কারণ কি বলো তো, এইটা হচ্ছে কি আমার স্বামীর নিজস্ব জায়গা না। তো আমি যদি কোনো কথা বলি তো এই ঘর থেকে আমাকে ঘাত ধাক্কা মেরে বের করে দেবে। আমি চাইনি যে আরও আমি কথা বলাতে আরও ঝগড়াটা বেড়ে যাক। আমি ভেবেছিলাম যে যাই বলুক না কেন আমি চুপ করেছিলাম, কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছিলাম। তো সকালবেলা প্রায় ঘন্টাখানেক এই অবস্থা হয়েছিল, কোনো কথার উত্তর দিইনি, আমি শুধু চুপচাপ শুনে গিয়েছি দাঁড়িয়ে। সমস্ত কিছু শুনতে পাচ্ছি, কিন্তু এমন ভান করে দাঁড়িয়েছিলাম যেন আমি কোনো কিছুই শুনতে পাইনি। মন মেজাজ একদমই খারাপ, মটরটা ভিজনোই রয়ে গিয়েছে, কোনো কিছু খাবার বানানোও হয়নি, আমিও কিছু খাইনি, বরমশাইও কিছু খায়নি। সকাল থেকে ভীষণ মনটা খারাপ। তো বরমশাই কি অল্প আটা মেখেছিল, একা একা ফুচকা ভেজেছিল, তো উনুনে আগুন ছিল। তো বরমশাই বলল আগুন আছে, ওখানে ভাতটা কি বসিয়ে দেবে? তো চলে এসেছিলাম ভাতটা বসানোর জন্য। ভাত বলতে কালকে যে রান্না করেছিলাম ভাত আছে। আমি তো কোনো দিন ভাত খাই, আবার কোনো দিন ভাত খাই না। তো আজকে ভাবলাম যা ভাত রয়েছে সেই ভাতগুলোকে বরমশাইয়ের গরম করে দেবো আর একটু অল্প তরকারি করে নিই। তো পিসি শাশুড়ি বাড়ি যখন গিয়েছিলাম তার আগে কিন্তু এই লাউটা কিনেছিলাম, সেই লাউটা ছোটো ছোটো করে কেটে দেখো সিদ্ধ করে নিলাম, আর রান্না করেছিলাম সয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি। তো তোমরা প্লিজ এই কড়াটা দেখে কেউ খারাপ মন্তব্য করো না। এই কড়াটায় না আমাদের আগে ফুচকা ভাজা হতো, তো তার জন্য ওরকম পুড়ে কালো হয়ে গিয়েছে। অনেক মেজেছি কিন্তু কিছুতেই পরিষ্কার আর হয় না। যে কড়া কালো হয়ে যায় একদম, কিন্তু সে কড়া আর কোনো দিনই পরিষ্কার হয় না। তো বরমশাই ওই কড়াটায় আগে ফুচকা ভাজতো, তো এখন ওর থেকে একটু সাইজে বড় সাইজের কড়াই ফুচকা ভাজে। তো কড়াটা আমি মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছি। ভাবলাম যখন আমি উনুনে রান্না করব তখন আমি কড়াটাকে ব্যবহার করব। যেহেতু গ্যাসের যে কড়াটায় রান্না করি, কড়াটা কিন্তু উনুনে রান্না করতে গেলে কালি পড়ে যাবে।
তো তার থেকে ভালো এই কালো কড়াটার মধ্যে রান্না করে আবার তো অন্য পাত্রে ভালো পাত্রে ঢেলে তো নিয়ে চলে আসবো। তাই জন্য ওতে করে রান্না করলাম। আর কড়াটা না আরও অবস্থা খারাপ ছিল। তো প্রায় 1 ঘন্টা ধরে কড়াটা আমি একদিন পরিষ্কার করেছিলাম। তো তারপর রেখে দিয়েছিলাম। আজকে রান্না করার পরে না, তো এই উনুনটায় বড় একটা কাঠ দিয়েছিলাম। তো কাঠটা না ওপরে উঠে যাওয়ার কারণে উনুনটা না মানে ভেঙে গিয়েছে এই সামনের দিকে। তো তার জন্য মাটি এনে দেখো, শুধু মাটি আর জল দিয়ে দেখো নেপে দিচ্ছি, যেহেতু আমাদের আর এখনও বাড়িতে গরু থাকে না, গোবরও থাকে না। তো মাটিটা এনেছি মাদের বাড়ি থেকে, জানো তো মাদের ওখানে ঘর হয়েছিল। তো হওয়ার পর একটা জায়গায় মাটি কিছুটা উঁচু মতো হয়ে আছে। তো সেখান থেকে মা কাটারি দিয়ে খুশে দিয়েছে এই বালতিটাই করে, বালতিটাও মাদের। তো কোথা থেকে মাটি আনতে যাব বলো, আমাদের এদিকে মাঠ, প্রচণ্ড বন। আর আমি কবে যে মাঠে গিয়েছিলাম আমি জানি না। তো মাঠে যাইনি, মাদের ওখানে মাটি ছিল বলে মাদের ওখান থেকে নিয়ে এসেছি। তো উনুনটা ভালো করে দেখো কাদা লাগিয়ে হাত পা পরিষ্কার করে ধুয়ে দেখো চলে যাচ্ছে হাঁটার উদ্দেশ্যে। তো দুপুরবেলা দেখো খাওয়ার পরে যে টক দই শরবতটা বানিয়েছিলাম, ওটা আমার শাশুড়ি মার জন্য বানিয়েছিলাম। তো উনি আমার হাতের কোনো জিনিসই খান না। তো দিয়েছিলাম আশা করে যে খাবে, কিন্তু কিছুতেই খায়নি। তো তারপর সেই মটরগুলো পড়েই ছিল, কেমন একটা না গাজা গাজা জলটা হয়ে যাচ্ছিল। তো অনেক রাত হয়ে গিয়েছে। তো সন্ধ্যা থেকে বসেই ছিলাম শুধু দোকানের মধ্যে। তো ভাবলাম না একটু ঘুগনি মতো বানিয়ে নিই। তো তার জন্য মটরটাকে একটা সিটি দিয়েছি। তো দেওয়ার পরে দেখলাম মটরটা একদম গলে গিয়েছে একটা সিটি দেওয়ার ফলে। তো তারপর দেখো আমি অল্প একটু পেঁয়াজ কেটে নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে একটু পেঁয়াজটা দেখো ভাজা ভাজা করে নেব। তারপর ওই আদা রসুন জিরে এটা বেটে নিয়েছিলাম মিক্সিতে, তো সেটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো একটা টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটো আদা রসুন পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দুপুরবেলা যেহেতু আমি উনুনে রান্না করেছিলাম, মশলার জায়গাগুলো কিন্তু সব ওখানেই ধরে নিয়ে গিয়েছিলাম। তো তারপর সেটা আর আনা হয়নি। তো তাই জন্য দোকান থেকে অল্প একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর এক পাতা নুন কিন্তু আমি ফের আবারও কেটে নিয়েছি। তো সেটাই দিয়ে ভালো করে কষাতে থাকবো। তো কষানোর পরে দেখো আমি মটর আর আলু সিদ্ধটা আমি দিয়ে দিয়েছি। বেশ কেমন একটা দেখো গলে গলে মতো গিয়েছে। তো ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে দেখো একটু জল দিয়ে দেবো, কারণ বেশিক্ষণ কষাবো না, যেহেতু আলুও সিদ্ধ মটরও সিদ্ধ। তো এইভাবে নর্মালভাবে আমি ঘুগনিটাকে বানিয়েছিলাম, জানি না কেমন খেতে হবে। সকালের ওই ঝামেলার পর প্রচণ্ড মন খারাপ, জানি না কেন আমাকে বিনা দোষে বিনা অন্যায় কেন এত গালাগালি, কেন এত লোকের কটু কথা আমার শুনতে হয়, জানি না কেন আমি কার কী ক্ষতি করেছি। হয়তো জীবনটা আমার এইভাবেই চলে যাচ্ছে, একদম ভালো লাগে না। দেখো আমার ছোটোবেলায় যে পরিস্থিতি মানুষ হয়েছি, যে বাড়িতে মানুষ হয়েছি, সেখানে ঝগড়াঝাটি ছিল না, শুধু ছিল মধ্যবিত্ত পরিবারের সংসার, ছোট্ট একটা সংসার, তার মধ্যে 3 বোন ছিলাম, আনন্দেই বেশ কিছু কেটে গিয়েছিল। হয়তো অভাবের সংসারে অনেক অনটনের মধ্যে থেকে জীবনটা কাটিয়েছি, কিন্তু দেখো অনেক সুখ ছিল সেই অভাবের মধ্যে। আর যে বাড়িতে দেখো টাকা পয়সা থেকেও সেই বাড়িতে কিন্তু কোনোদিনই সুখে থাকা যায় না। তো আমি আমার জন্য রুটি বানাচ্ছিলাম, মেয়ে বললো রুটি খাবো না, আমার জন্য লুচি বানিয়ে দাও। তো লেচিগুলো একটু ছোটো ছোটো করে নিয়ে, তো দেখো আমি ওর জন্য কয়েকটা মানে 5টা 6টা মতো লুচি ভেজে দিয়েছিলাম। মেয়েদের যেহেতু স্কুল ছুটি, তো পয়লা বৈশাখের পরে স্কুল খুলবে ওদের। তো ওদের 3টে পরীক্ষা ছিল, পরীক্ষাটাও হয়ে গিয়েছে। জানি না মেয়ে কী হয়েছে না হয়েছে পরীক্ষায়, যা জানে সেটাই লিখেছে ও। তো এই দেখো খাবারটা একদম রেডি হয়ে গিয়েছে, মেয়েকে এবার দিয়ে দেবো, কারণ সন্ধ্যা থেকে মেয়েকে কোনো কিছুই খাওয়ানো হয়নি। মেয়ের ভীষণ খিদে পেয়েছে, অনেকক্ষণ তো বলছিল কখন লুচি হবে কখন আমি খাবো। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে মেয়েকে আগে দিয়ে দিয়েছি, বরমশাইকে দিয়ে দিয়েছি, ভাতও আছে তরকারিও আছে। তো এই রাতেরবেলা সবাই এই লুচি আর ঘুগনি খাবে, আর আমি খাবো 2টো রুটি আর ঘুগনি। তো আজকের ভিডিওর মধ্যে যদি তোমাদের কোনো অংশ যদি ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যদি খারাপও বিষয় হয় তোমরা সেটাও কমেন্ট করে জানিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের অবাগা দিদির পাশে কিন্তু থেকে যেও। আজ তবে আসি, কাল অবশ্যই দেখাবে, টাটা।